সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। দর্শক, আওয়ামী জাহেলিয়াতের পুরো সময় জুড়ে নারায়ণগঞ্জ পরিচিত ছিল সন্ত্রাসের জনপদ হিসেবে। বিএনপি সহ বিরোধী রাজনীতি নির্মূল করতে শামীম ওসমানদের মতো গডফাদাররা ছিল সক্রিয়। খুন, গুম আর নিপীড়ন নির্যাতনে জর্জরিত ছিল বিএনপি নেতাকর্মীরা। তেমনি এক উদীয় নেতা, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, যিনি আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের ভাষায় কথা বলেছেন, রাজনীতির উত্তপ্ত উনুনে দাঁড়িয়ে গেয়েছেন মানবতার গান। সে কারণে তাকে বহুবার বহু নির্যাতনের মুখে পড়তে হয়েছে। অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি সাবেক ছাত্রনেতা মশিউর রহমান রনি। দর্শক, এছাড়াও অনুষ্ঠানে আরেকজন অতিথি রয়েছেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার মাহমুদ। রাজনৈতিক জীবনে বহুবার নিপীড়নের শিকার হয়েছেন এই ছাত্রনেতাও। মশিউর রহমান রনি ও কাউসার মাহমুদ, আপনাদের দুজনকেই আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা মশিউর রহমান রনি ও কাউসার মাহমুদের উপর নির্মিত ছোট্ট দুটি প্রতিবেদন দেখে নেব। মশিউর রহমান রনি নারায়ণগঞ্জের মাঠ কাঁপানো ছাত্রনেতা, আওয়ামী সন্ত্রাসের জনপদে দেশপ্রেমিক জাতীয়তাবাদী আদর্শের অকুতভয় যোদ্ধা তিনি। বাবা মোহাম্মদ মোস্তফা কামাল ও মা রেহানা ইয়াসমিন। ব্যবসায়ী বাবা স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তাকে দেখে ছোটবেলায় রাজনীতিতে আসা রনির। ফতুল্লার পশ্চিম মাজদাইয়ের সন্তান রনির ছাত্রদলে অভিষেক হয় 2001 সালে নগরীর একটি ওয়ার্ড সভাপতি হিসেবে। এরপর সাংগঠনিক কর্মদক্ষতা আর দলের প্রতি অকুণ্ঠ ভালোবাসাই তাকে পর্যায়ক্রমে বিভিন্ন পদে আসীন করে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব। ফ্যাসিবাদের পুরো সময়টাতে নারায়ণগঞ্জের রাজনীতি জিম্মি হয়ে পড়ে আওয়ামী গডফাদার শামীম ওসমানের কাছে। বিরোধী রাজনীতিবিদরা গর্তে ঢুকে পড়ে। তবে এ সময় প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে রুখে দাঁড়ান মশিউর রহমান রনি। শামীম ওসমানের দিকে রাজনৈতিক তীর ছুঁড়ে আলোচনায় আসেন তিনি। মাঠে ময়দানে মশিউর রহমান রনির জ্বালাময়ী বক্তব্য নারায়ণগঞ্জ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ভিত কেঁপে ওঠে শামীম ওসমানের। এরপর রনির উপর নেমে আসে আওয়ামী নিপীড়ন। 2017 সালের 15 জুন তাকে গুম করা হয়। এছাড়া অসংখ্যবার হত্যা চেষ্টা করার পাশাপাশি তাকে ফাঁসানো হয় 103টি মামলায়। রনির বিএনপি করার অপরাধেই তার পরিবারের অন্য সদস্যদের উপরও চলে ভয়াবহ নিপীড়ন। বরিশালের হিজলা উপজেলার মাউলতলা গ্রামের মাওলানা মোহাম্মদ আলী ও নাসিমা খাতুনের দম্পতির 9 সন্তানের মধ্যে কাউসার মাহমুদের অবস্থান সপ্তম। 5 ভাই 4 বোনের বিশাল সংসারে বেড়ে ওঠা কাউসার ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী। 2005 ও 7 সালে যথাক্রমে এসএসসি ও এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান গ্রন্থ ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে। বর্তমানে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি। 2014 সালের 24শে ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার হাজিরা দিতে আসেন রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠের বিশেষ আদালতে। সে সময় তার উপর হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। বেধড়ক লাঠিপেটার শিকার হন কাউসার। মৃত ভেবে তাকে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। তারপর 4 দিন অজ্ঞান ছিলেন তিনি। এছাড়া বিভিন্ন সময় নিজ ক্যাম্পাস সহ বিভিন্ন স্থানে রাজনৈতিক হামলার মুখে পড়েছেন ছাত্রদলের এই নেতা। শিকার হয়েছেন মিথ্যা গায়েবী মামলারও। এত নিপীড়নের পরও জাতীয়তাবাদী রাজনীতির অতন্দ্র প্রহরী হয়ে মাঠে সোচ্চার রয়েছেন কাউসার মাহমুদ। কেননা তার কাছে রাজনীতি মানেই দেশ ও দেশের মানুষের জন্য লড়ে যাওয়া আজীবন। দর্শক, আমরা প্রতিবেদন দুটি দেখে নিলাম। এবার শুনব একে একে তাদের সাথে ঘটে যাওয়া সেই সব নিপীড়নের স্মৃতি নিয়ে আলোচনা। শুরুতেই যাচ্ছি মশিউর রহমান রনি, আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি। প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ, এটি প্রায় হারিয়ে যাওয়া তথ্য, কিন্তু নতুন তথ্য হলো সন্ত্রাসের জনপদ নারায়ণগঞ্জ
শেখ হাসিনার ফ্যাসিবাদের পুরো সময়টাতে যার প্রমাণ এদেশের জনগণ পেয়েছে। আপনি সেখানে রাজনীতি করেন, সন্ত্রাসীদের গডফাদার শামীম ওসমানের বিপরীতে আপনি জাতীয়তাবাদী রাজনীতি করছেন। নিশ্চয়ই পথটি মসৃণ ছিল না। আপনার উপরে নানান ধরনের নিপীড়নের ঘটনা আমরা জানি। আপনি গুম হয়েছিলেন, বহুবার হামলার শিকার হয়েছেন, অজস্রবার কারাবরণ করতে হয়েছে। আপনি আসলে প্রথমে কোন ঘটনা দিয়ে আপনার নিপীড়নের স্মৃতিচারণ করতে চাচ্ছেন আমাদেরকে একটু বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা এই দলটি করে আসছি। এই আন্দোলন সংগ্রামের মাধ্যমেই আমাদের দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে দলের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের মাধ্যমে সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে সাধারণ মানুষের কি চাহিদা সে পূরণ করার জন্য আমাদেরকে সবসময় সেই সুদূর পাশে দেশের বাইরে থেকে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে গেছেন। আপনি জানেন বাংলাদেশের মাটিতে থেকে আমাদের নেতা জনাব তারেক রহমানকে কিভাবে নির্যাতন করা হয়েছিল। তার নির্যাতন সেটা আপনি বা আমরা সবাই সারা বিশ্বের মানুষ জানে। তা আমি সেই জায়গায় যাব না। আমি মনে করি তার নির্যাতনের বা তার পরিবারের যে নির্যাতনটি হয়েছে সেই ক্ষেত্রে আমরা কিছুই করিনি। এই দেশের জন্য আমরা কিছুই করতে পারিনি। আমার মনে হয় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি হওয়ার আগে এবং সভাপতি হওয়ার পরে দলের জন্য দলের কর্মসূচি পালন করতে গিয়ে একাধিকবার নির্যাতনের শিকার হয়েছি। এই নারায়ণগঞ্জে একজন গডফাদার ছিলেন, তিনি কিনা ইতিপূর্বে আপনি বলে গেছেন, শামীম ওসমান। তাকে নারায়ণগঞ্জের মানুষ না, সারা বাংলাদেশের মানুষই তাকে নারায়ণগঞ্জকে পরিচিত করে দিয়েছিলেন গডফাদার শামীম ওসমানের এলাকা। আপনি জেনে থাকবেন, আমি যখন ছাত্রদলের সভাপতি ছিলাম আমাদের দলের মহাসচিব ওনার বিরুদ্ধে একটি বক্তব্য দিয়েছিলেন শামীম ওসমান। সেই বলছিল বিএনপি হচ্ছে একটি কোমর ভাঙ্গা দল। যে দলের মহাসচিবের কোমর ভাঙ্গা, দলের অবস্থা কী হবে সেটা আর বলার কোনো অপেক্ষা রাখি না। আমি শামীম ওসমান একাই বিএনপির জন্য যথেষ্ট। ঠিক সেই মুহূর্তে আমি শামীম ওসমানের বিরুদ্ধে ওইখানে দাঁড়িয়ে আমি বক্তব্য দিয়েছিলাম চাষারাতে, যে শামীম ওসমান, আমরা দীর্ঘ 13 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা এই বাংলাদেশের বিএনপি রাজনীতিতে সম্পৃক্ত থেকে এই সরকারের বিরুদ্ধে কথা বলছি। আমরা এই আন্দোলন গুম খুন আপনার সাথে নির্যাতনের সেটাই গুম খুনের নির্যাতনের পরেও আমরা এই দলটা করে আসছি। আপনি আমাদের মহাসচিবকে কোমর ভাঙ্গা দল বলেছেন। আমি বলতে চাই, আপনি যেমনটি করে বলছেন আপনার শামীম ওসমানই যথেষ্ট বিএনপির জন্য, আমি বলতে চাই আপনি এই দীর্ঘ 13 বছর যে নির্যাতনটা আমরা হয়েছি সেই নির্যাতন যদি আপনি হতেন তাহলে নারায়ণগঞ্জে আপনি বরকা পরে আপনার পালিয়ে যেতে হতো, আপনি নারায়ণগঞ্জে টিকতে পারতেন না। কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত নারায়ণগঞ্জে টিকে আছি। যদি বুকের পাটা থাকে, পুলিশ ছাড়া আপনি আমাদের সাথে রাজপথে আসেন, তারপরে দেখা হবে আপনার সাথে রাজপথে আপনি কতটুকু আপনি আমাদের সাথে টিকতে পারেন। ঠিক এটা বলার পরপরই সে আমাকে বিভিন্নভাবে আপনার হয়রানি করে। আমার ফ্যামিলি, আমার বাবা, আমার মা, আমার ভাই এবং আমার বোন জামাইকেও, আমাকে না পেয়ে আমার বোন জামাইকে ধরে নিয়ে প্রথম গুম করে তারপরে তাকে মেরে আমার পাশে খালে ফেলে দিয়েছিল, আপন বোন জামাইকে। এখন আমার এই বক্তব্য দেওয়ার পরে কয়দিন পরে, 4-5 দিন পরে, 5 দিন পরে, আচ্ছা এরপরে আমাকে 4 দিন পর আমাকে গ্রেপ্তার করে, আমাকে আপনার ডিবি দিয়ে, না বাড়ি থেকে না, আমাকে, আমি তো তখন ঢাকাতে চলে আসছি, ঢাকা থেকে আমাকে ডিবি দিয়ে, স্পেশাল ফোর্স ছিল, আনিসুর রহমান এসপি ছিল তখন, ওনার স্পেশাল ফোর্সের মাধ্যমে আমাকে গুম করা হয়। ধরে নিয়ে গিয়ে আমাকে প্রথমত 2 চোখ। কত সালে, কোন তারিখে? 15 জুন 2017। তখনকার সময় স্মৃতিগুলো যদি বলতে হয় তাহলে আর মনে করেন চোখের পানি ধরে রাখা। আপনি সেই ঘটনাগুলো একটু বলুন। তখন আমাকে ধরে নিয়ে আমাকে তারা নিয়ে গেল আপনার শীতলক্ষা নদীতে, ওইখানে আমাকে মেরে ফেলবে বলে চোখ বেঁধে আমাকে ওইখানে নিয়ে তারা প্রথম নিজেরা ডিসকাস করতেছিল কি করব। আচ্ছা, তারপর তাৎক্ষণিক তাদের একটা ফোন আসলো, এই সময় কি আপনার চোখ বাঁধা ছিল? চোখ বাঁধাই ছিল, হাতে হ্যান্ডকাপ করা ছিল, চোখ বাঁধা ছিল। ফোন করে তোলা, আমার কাছে মনে হলো যে ফোনটা শামীম ওসমানই দিয়েছিল। আমাকে নিয়ে গেলো এসপি অফিসে নিয়ে আমাকে 2 হাত বেঁধে, এসপি অফিসের পাশের একটা রুম ছিল যেটা এখন নামাজ পড়ে, তো 2 হাত ঝুলিয়ে আর 2 পা ঝুলিয়ে পাশার মধ্যে আপনার অসংখ্য বাড়ি, আপনার এই যে ওদের একটা ইলেকট্রিক শর্ট ব্যাট ছিল যেটা আপনি বাড়ি দিলে পাশার সাথে আপনার চামড়া উঠে যেত, এরকম একটা অবস্থা। আপনার না হইলো নগ্ন করে, হ্যাঁ, উলঙ্গ অবস্থায়। তারপর ওখানে নামার পরে আমাকে, আমি যখন সেন্সলেস হয়ে যাই, কতক্ষণ এইভাবে চললো? সারা রাত্রি
সারা রাত? আপনার আমাকে থানায়, আমি আনুমানিক থানায় নিয়ে গেছে আমাকে এসপি অফিসের এখানে 11:30 নিয়ে গেছে। এসপি সাহেব বলে যে ও তো ওরা এইভাবে মারলে হবে না, ওরা ডাইরেক্ট ফেলে দিই। ও যদি এই এসপি কে ছিল তখন? আনিসুর রহমান। সে বলতেছে যে আমার তো ওর তো ভাগ্য ভালো, যদি বর্ডারে থাকতো তাহলে মেরে বর্ডার পেপার ফালা দিল, লাশ আর কি পেতো, তাহলে আর এখানে জবাবদি করতে হতো না। কিন্তু ওর জন্য তো বারবার ফোন আসতেছে, এক কাজ করে নিয়ে ফালাই দিই, এইভাবে না রেখা শামীম ভাইকে বল যে আমি আর পারতেছি না। তো শামীম ওসমান আধা ঘন্টা পরে শাহ নিজাম নামে একজন লোক ছিল, উনি আসলো, শামীম ওসমানের পিএস ছিল, যুবলীগ নেতা। উনি আইসা আমার গলার মধ্যে পাড়া দিয়ে বলে, তুই শামীম ওসমানের বিরুদ্ধে কথা বলিস, তোর কত বড় সাহস, তোর তো 14 গোষ্ঠী সহ নির্মূল করে ফেলবো। নারায়ণগঞ্জে থাকতে হলে শামীম ওসমানের বিরুদ্ধে কথা বলা যাবে না। আমাকে যে নির্যাতন করছে উলঙ্গ অবস্থায়, এই ছবি টবি ও তুলছে। এই যে আপনার চোখ বাঁধা ছিল? আমাকে যখন ও আসছে, আমি তো নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, আমি পানি খেতে চেয়েছিলাম। তখন এক কি বলে এটাকে, পুলিশের সিপাহী আমাকে পানি দিছিল। যখন খুলছে তখন আমি ওকে দেখছি। এবং ওর সাথে শাহ নিজামের সাথে আরেকটা ছেলে ছিল, ও ছাত্রলীগ করতো, কাউসার। তো কাউসার বলতেছে যে দাদা ওকে এইভাবে না রেখে, ও তো বেশি কথা বলে, ওর জিভটা কেটে ফেলেন যাতে আর কথা বলতে না পারে। তা আমি আর কিছু বলি না, আমি খালি শুনতেছিলাম। ওই রাতে আর কি কি করলো বিস্তারিত বলুন। ফজর আজানের ওই 3:30 4টা যখন বেজে যায়, তখন শাহ নিজাম আর ওই কাউসার ছেলেটা চলে যায়। ওই রাতে আমাকে আর কিছু করে নেই ওরা তো ফজর আজানের সময় চলে গেছে। সকাল সম্ভবত মানে জোহর আজানের আগে ওই অয়ন ওসমান আসলো, আইসা আমার একটু দেখলো, দেখার পরে যে ওরা এখানে রাখছেন কে, ওর উপরে নিয়ে যান। উপরে কোথায় নিয়ে যায় সেটা আর আমি বুঝতে পারি না, চোখ বাঁধা ছিল। তো আমাকে যখন হাঁটায় উপরে, আমি তো হাঁটতে পারতেছিলাম না, আমার পায়ে তাহলে আমি বাইরে ছিল। বাইরের পরে আমি যখন হাঁটতে পারতেছিলাম না, পিছন থেকে একজন লাত্তি দিয়ে বলতেছে ওই অভিনয় করতেছে। তখন তারা আবার কি করলো, আমি যখন পড়ে গেলাম, তখন পড়ে যাওয়ার পরে আমি আমার এই দাঁত মানে ভাঙে যাওয়ার অবস্থা, মানে দাঁত ভাঙে নাই, মানে হয়ে গেছে, রক্ত পড়ছে এই যে এখান দিয়ে, দাঁতের মারি দিয়ে। ওখানে বসার পরে তো বলছে না করিস না, আর উঠাই লিয়ে যা, ভালোভাবে নিয়ে যা, উপরে নিয়ে যা করার। শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান। হ্যাঁ, অয়ন ওসমান। যাওয়ার পরে উপরে যখন আমাকে ছাদের উপরে নিয়ে যায় ডিবি অফিসের, নেওয়ার পরে আমার এই কাপড়টা খোলাইলো, কালো কাপড়টা, যে তুই আমার বাপের বিরুদ্ধে কেন কথা বলিস, তোর কি আইবি শিখিয়ে দিত? অয়ন ওসমান বলতেছে। তখন পুলিশ পাশে দাঁড়ানো, ডিবি অফিস ছিল, পুলিশটা ডিবি মানে আপনার সাদা পোশাকধারী, এরা চারদিকে দাঁড়ানো। আর আপনাকে জিজ্ঞাসাবাদ করছেন, তোরে এইগুলো কে করাচ্ছে, জামাতের কে, যে জামাতের আমি তোরে শিখাই দিয়েছে শামীম ওসমানের বিরুদ্ধে কথা বলতে। আবার ওইখানে আইবির নামটা নিছিল, যে আইবি তোরে, তুই আইবির সাথে তোর সম্পর্ক আছে, তুই আইবি মনে তোকে এগুলো করাচ্ছে। আমি আর কিছু বলতেছিলাম, আমি খালি শুনতেছিলাম। এর মধ্যে এক পুলিশ বলতেছে কেউ তো তারেক রহমানের চামচা, ও তো কথা বলবেই, তো তারেক রহমান তো ওদেরকে দিয়ে যত ধরনের আকাম কুকাম করাচ্ছে, দেশের বিশৃঙ্খলতা জ্বালা উপরা সব তো ওদের দিয়ে করাচ্ছে। তো এই জন্য ওর যে বাবা, এমনি বলতেছে, ওর যে বাবা তারেক রহমানের ধরতে হবে, এভাবে বলতেছে এক পুলিশ কর্মকর্তা। ওটার নাম ছিল আপনার কামরুল, সে এখন আসছিল আপনার মুন্সিগঞ্জে। আর এর আগে ছিল একজন তারেক নামে একটা ছেলে ছিল, ও এখন মানে এডিশনাল এসপি হয়েছে আপনার আমি যখন 5 তারিখের আগে শুনছি ও নাকি এডিশনাল এসপি হয়েছে আপনার এই যে নওগাঁতে। 5 তারিখের পর ও কোথায় গেছে আমরা ওর ট্রেস খুঁজে পাইনি। তো এই ঘটনার পরে ওইখান থেকে অয়ন ওসমান যখন চলে যাওয়ার পরে ও 2টা ছেলে রেখে গেছে, বলছে যে তোরা থাক। আবার ওরা কি করছে, চোখের ভিতরে বান দিয়ে আমাকে আবার 2 হাত কোমরের এই যে লাঠি এমনি দিয়ে দুইজনে ঝুলে আমার আবার পাশার ভিতরে বাড়ি, ওই একই অবস্থা। বেশি বাড়ি দিই না, 4টা বাড়ি দিছে। 4টা বাড়ি দেওয়ার পর নামাইছে। নামার পরে ওদের এখানে দেখবেন বড় বড় পাথর আছে, ওই যে পাথর পায় না, যে মূর্তির মতো, ওগুলো তো ওইখানে থাকে। ওই পাথরের আমার বুকের ভিত্তি দিয়া পয়সা, মানে খুব বিশ্রী ভাষা, মারে তুলা বাবারে তুলা গালিগালাজ করে বলতেছে যে শামীম ওসমানের বিরুদ্ধে যদি আর কখনো কথা বলবি। বুকের উপরে বসলো কে? এটা আমি দেখি নাই, চোখ বাঁধা অবস্থায় ছিল। তো শামীম ওসমানের বিরুদ্ধে আর কথা বলবি, যদি নাকে খড় দিস আর যদি বনসই দিস, তাহলে তোরা ছেড়ে দেবো, নাহলে তোরা বাঁচানোর মতো ক্ষমতা কারো নাই। তা আমি তখন আর মানে ওই সময় অবস্থায় বলছি যে শামীম ওসমান তো নারায়ণগঞ্জের ছেলে না, আমি নারায়ণগঞ্জের লোকাল ছেলে। ও নারায়ণগঞ্জে আইসা আমাদের বুকের উপরে ছুরি মেরে ও কথা কবে, এটা তো আমি বলতে দেবো না। তখন সে বলছে তুই বেটা তো ছোট,
তোর বাপেরও তো শামীম ওসমানকে ভয় পায়। আমি বলছি আমার বাপেরা ভয় পায়, তা আমি তো শামীম ওসমানকে ভয় পাই না। শামীম ওসমানকে নেশাখোর, ও যেসব কথাবার্তা বলে কথার সাথে বাস্তবতার মিল নাই। এরপরে ধারাবাহিকভাবে নির্যাতন চললো। আর একটা 3টার ভিতরে ওরা চলে গেছে আমাকে, মানে দ্বিতীয় দিন সকালবেলা 3টার দিক চলে গেছে, রাত্রেবেলা আমাকে থানায় নিয়ে গেছে। কোন থানায় নিল? এটা নিয়ে গেছে আপনার ফতুল্লা থানায়। ফতুল্লা থানার পাশে একটা গলি ছিল, গলিতে আমাকে একটা গাড়ির মাইক্রো গাড়িতে বসায় ছিল। ওরা কোথা থেকে জানি বড় ধরনের একটা কালো কাপড় না আমাকে ডেকে মানে আবার থানার ভিতরে নিয়ে গেছে। তখন বাজে 9টা 9:30 রাত্রে, পরের দিন নিয়ে যাওয়ার পরে ওইখানে আপনার দারগা সাফি ছিল। তো সাফি আইসা আমার বলতেছে, বেটা তুই রাজনীতি করো, শামীম ওসমানের বিরুদ্ধে কথা বলস কেন? তখন নারায়ণগঞ্জে সবাই তো শামীম ওসমানের লগে সম্পর্ক, তুই কথা বলিস কেন? আমি আর উত্তর দিইনি। রাত্রে যখন 1:45-2টা বাজে তখন ওই থানার মিরসুয়েল আসলো, ওর সাথে আরো 2টা লোক আসলো, থানা যুবলীগের সভাপতি। তারা আইসা আমার সাথে কোনো কথা নাই, আইসে থাপ্পড় লাত্তি, মানে থানার গারদের ভিতরেই বাজে বিশ্রী ভাষা গালিগালাজ করে বলতেছে যে তুই শামীম দাদার বিরুদ্ধে কথা বলিস, তোকে কে বাঁচাবে? তোরা যদি এখন মেরে ফেলে তোর কে বাঁচাবে? আমি আর কিছু বলি নাই। আমি খালি লাস্টে একটা কথা বললাম, যদি বেঁচে থাকি তাহলে এর চেয়ে ভয়ঙ্কর অবস্থা তোদের হবে। এটা বলার পরে আবার আমাকে থাপ্পড় ঘুষা লাত্তি। এরপরে ওসি দৌড়ে আসলো, এই ভাই কি করবো, থানার ভিতরে সিসি ক্যামেরা আছে, থানার ভিতরে আপনি মারতে যান কেন, আসেন। ওসি আবার তাদের দমকায় নিয়ে গেল। রাত্রে যখন 4টা বাজে অয়ন ওসমান আবার আসছে, আইসা বলতেছে যে তুই আমার বাপের বিরুদ্ধে গালিগালাজ করছস, তোর আজকে ছাড়তাম না। আপনারা এখন ওর বাসায় রাখছেন কেন? ওরা ক্রস ফায়ার দেন, এই যে আমি পিস্তল দিলাম, গুলি করেন। মানে ওর পিস্তল বলে, আমি চোখ খোলা আমার, বলে যে গুলি করেন। তো আমি অয়ন ওসমান বললাম যে তুমি তো ছোট, হাতে পায়ে লম্বা হইছো, জ্ঞান বুদ্ধি এখনো হয় নাই, তবে তোমার সাথে আমার বোঝাপড়া আছে, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে তোমার কথা বলছিলেন। হ্যাঁ, আমি সামনাসামনি বলছি। তো এই ছিল নারায়ণগঞ্জে। আসলে আমরা নারায়ণগঞ্জ, এরপরে আপনাকে কি করলো? এরপরে তারপরের দিন আমাকে ওই থানার ভিতরে রাখছে, ফতুল্লা থানাতেই রাখছে, কিন্তু তারা প্রকাশ করে নাই কোথাও। এই তৃতীয় দিন তারপর আমাকে আপনার 3য় দিনে আমাকে আর তারা কেউ আসে নাই। একটা রুমের ভিতরে, ছোট্ট একটা রুমের ভিতরে। এই 3য় দিনের ভিতরে কিন্তু আমাকে শুধুমাত্র প্রথম দিনই একটা পারোটা, তাও ডাল ভাজি, এতটুকুই, কিন্তু কোনো পানি টানি কিছুই দেয় নাই তারা। আমি তো আবার নামাজ পড়তাম, কিন্তু আমার ওই অবস্থাতেই ওই বাথরুমের পানি খেতাম, ওই বাথরুমের পানি দিয়ে আবার অজু টজু করতাম ওইটার ভিতরেই। আবার আমাকে যখন আমি যদি বলতাম আমি অজু করব, তখন তারা কি করতো, ওই নিয়ে আমাকে একটু অজু টজু করাইতো, আবার মুখোশ পরায় আবার না বসায় রাখতো। ওই হ্যান্ডকাপ পরা অবস্থা আমার নামাজ পড়তে হইতো। তারপরে 4র্থ দিন আমাকে সকালবেলা 11টার দিকে আপনার 3টা অস্ত্র মামলা দিয়ে তারা ওই পার্শ্ববর্তী একটা তক্কার মাঠ ছিল, ওই মাঠে নিয়ে গেল, নিয়ে আমাকে 3টা অস্ত্র মামলা দিয়ে কোর্টে 3টি অস্ত্র ধরিয়ে দিল। এর আগে আমি যখন গুম ছিলাম তখন আমি শুনছি যে আমার বড় ভাই রুবেলকে বাসার থেকে ধরে নিয়ে, আপনার রাত্রেবেলা ধরে নিয়ে মাইরা তাকেও চোখ বাঁধা অবস্থায় পুলিশ লাইনের এখানে ফালা রাখছিল। তো অনেকে মনে করছে মারা গেছে। তো তাকে ওই সকালবেলায় হসপিটালে নিয়ে চিকিৎসা করে বাসায় নিয়ে আসছে। তারা তখন নাকি আমি শুনছিলাম, আমি যখন বেরোছি শুনছি যে তাকে থানায় নিয়ে গেছিল, কিন্তু থানার ওসি তাকে বলতেছে একটা ছেলে গুম হয়েছে, আবার আরেকটা ছেলে আপনার নিয়ে আসছেন, এটা আমরা তো ফেসে যাব। তো ওসি এটা রিস্ক নেয় নাই। ওসি ওইখানে আমার বড় ভাইয়ের ফালায় রেখে চলে গেছিল। তারপর আমার বাইকনাকেও বাসাতে ধরে নিয়ে আপনার মায়ের দূর করে, এটা হলো আরো 15-20 দিন পরে। এরপরে আপনাকে মানে ওই মাঠে নিয়ে কি অস্ত্র দিল? কি আমাকে 3টা, একটা আপনার দেশীয় অস্ত্র দিল, আর 2টা পাইপ গান, আর আপনার তার সাথে 2টা থানার ওই ওসি। হ্যাঁ, এই ওসির নাম কি? তাকে কি চিনতে পেরেছিলেন? হ্যাঁ, মঞ্জুর কাদের। আচ্ছা। ওই মঞ্জুর কাদের আসলে ওনার কিছু করার ছিল না, আমি যতটুকু জেনেছি আর কি। মঞ্জুর কাদের এটাকে অ্যাভয়েড করতে চাইল। মঞ্জুর কাদের চাইছিল এটাকে সিদ্দিকুর থানা দিয়ে দেওয়ার জন্য, কিন্তু শামীম ওসমান তাকে ধমক দিয়ে বলছে যে এটা আপনিই করেন। বলছে যে ভাই, ও তো আমার থানার কোনো মামলা টামলা নাই, ওরা সিদ্দিকুর থানায় ওর মামলা আছে, ওইখানে চালান করে দিই। তখন বলছে না, আপনি মামলাটা করবেন। তখন সে মামলাটা নিতে বাধ্য হয়েছে। আপনার পরিবারের সদস্যরা জানতো না আপনার বড় ভাইকে এরকম তুলে নিয়ে গেল? এই সময় আপনার পরিবারের অ্যাক্টিভিটিস কি ছিল? আপনি বের হয়ে তো শুনতে পেরেছিলেন। আমার একটা ছোট ভাই ছিল, ও সুপারস্টার প্রতিষ্ঠানে জব করে, সে একা একাই ধরেছে। আমার একটা মামাতো ভাই ছিল,
আমার সংগঠনের তখন তো মানে সিচুয়েশন এরকম ছিল, আপনি দেখবেন ওই সময়টা বিএনপি করার মতো কেউ মানে নাম নেওয়ার মতো কেউ ছিল না। আপনি যে প্রতিবাদ করবে এই শেখ হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার মতো কেউ, ঠিক ওই মুহূর্তে আমি যখন এই শামীম ওসমানের বিরুদ্ধে যখন বক্তব্যটা দিয়েছি, এরপরে আপনাকে ওই পুলিশ লাইন স্কুলের মাঠে 3টি অস্ত্র দিল, এটি কি দিনে না দিনে রাতে? 12:30 পৌনে 1টার দিকে। তো তারা এই অস্ত্রগুলো দিয়ে কি বললো? ক্রসফায়ার দেওয়ার জন্য নিয়ে গেছিল, মানে দিনে? ওইখানে দিনে যতগুলা ক্রসফায়ার ওইখানে হয়েছে ওই এলাকায়, ওই তক্কার মাঠ, বড় একটা মাঠ যেখানে আপনার অত লোকজন থাকে না, এবং ওই মাঠটা থেকে একমাত্র আমি ফিরত আসছি ক্রসফায়ার থেকে, আর জীবিত ফিরে আসছে, আর কেউ ফিরত আসতে পারে নাই। মানে আপনাকে দিনে নিয়ে গেল কেন? ওখানে কি দিনেও ক্রসফায়ার দিত? দিনই ক্রসফায়ার দিত, দিনে ক্রসফায়ার দিয়ে তারা মানে ক্রসফায়ার তো তারা থানায় দিত, থানায় দিয়ে তারা ওইখানে গিয়ে ক্রসফায়ার দেখাতো, মানে থানার মধ্যেই গুলি করতো? হ্যাঁ, থানায় তারা গুলি করতো, মারতো থানায় নিয়ে, ওইখানে নিয়ে তারা ক্রসফায়ার দেখাতো, কয়েকটা ফায়ার করে যে বলতো যেখানে ক্রসফায়ার হয়েছে, বা বন্দুক আর কি বলে অস্ত্র উদ্ধার করতে আসছিল, 2 গ্রুপে যুদ্ধে। আপনাকে যখন থানা থেকে ওই মাঠের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তখন আপনার কি মনে হয়েছে? আমাকে বলছে যে অজু করে নাও। কেন? তাহাজ্জুদ নামাজ পড়ে নাও, যদি কোনো শেষ ইচ্ছা থাকে সেটাও বলো। বলাটার পর আপনার অনেকক্ষণ পরে এসে বলতে কোনো কথা নেই, কালা কাপড় পরে হ্যান্ডকাপ 2 পাশে পিছন দিয়ে হ্যান্ডকাপ পরে মানে নিয়ে যেতেছে। আমি কোথায় নিয়ে যান? কথা কইতে চল, নিয়ে গেল। এই কথাটি বললো, তখন আপনার কি মনে হয়েছে? তখন তো আমি মানে ছেড়েই দিছি, মানে সূরা পড়তেছিলাম এবং আমি আল্লাহর কাছে মাপ চাইতেছিলাম। মানে আপনি কি বুঝতে পেরেছিলেন? আমি তো শিওর কনফার্ম যে আমাকে তারা তখন কি এই যে দেশে নেই বাবা মা বা পরিবারের অন্যান্য সদস্যদের কথা মনে পড়েনি? বা মানে শেষ ইচ্ছা বলতে যে জিনিসটি তারা জানতে চেয়েছিল সেই ইচ্ছাটি কি ছিল আসলে? নিজের বাঁচার কোনো যে শেষ ইচ্ছাটুকু অন্তত করি, শেষ চেষ্টাটুকু করি বাঁচবার জন্য, এরকম মনে হয়নি? যখন আমাকে ক্রসফায়ারে নিয়ে যায় আমার একটা কথা মনে পড়ছিল, আমার একটা বাতিজি ছিল, মানে আমাদের প্রথম মানে আমার বড় ভাইয়ের মেয়ে ফাতেমা, ও আমাকে ছাড়া খাইতে পারতো না। আমার ছেলে মেয়ে না, কিন্তু আমি তার বেশি আদর করতাম। এবং আমার পরিবারের ভিতরে আমি আমার নিজে থেকে আমার পরিবারের কথা চিন্তা করতাম, বিশেষ করে আমার বড় ভাই অনেক একটা সাতাশিতা মানুষ, আমার ছোট ভাই, আমার বড় বোন, মানে চিন্তা করছে আমার বড় বোন জামাই মারা গেছে, বড় বোন জামাই নাই, আমিও চলে যাচ্ছি, আমাদের পরিবারটা কে দেখবে? আমার বাবা মা বয়স্ক, মানে আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে আমার পরিবার বা আমার বাবা মা সবাই নিঃস্ব হয়ে গেল, এতিম হয়ে গেলাম পরিবার। তখন ওই মুহূর্তেটা আমি তাকে একটিবার বললাম যে ভাই আমারে একবারের জন্য ক্ষমা করে দেন, সুযোগ দেন, মানে বাঁচবার জন্য। তখন তারা বলছে যে আগে মনে ছিল না। যাক, ওই যে আমার বাবা মা মক্কাতে ছিল, দোয়া করছেন আল্লাহর কাছে, ওইখানে আপনার আমাদের এলাকায় স্থানীয় একটা চেয়ারম্যান ছিল, লিটন চেয়ারম্যান। আমাকে তারা যখন অস্ত্রটা বিছাচ্ছিল ওই সময়টা সে গাড়ি থেকে যাচ্ছে আর কি, মাঠের পাশ দিয়ে। উনি যখন আসতেছিল আইসা আমাকে যখন গাড়িতে নামায় তখন উনি আমাকে দেখে ফেলে দৌড়ে আসছে, এই তুমি এখানে কি করো, তোমার তো আমরা খুঁজতেছি। তখন ওই যে কামরুল দারগা উনি বলতেছে আপনি চলে যান বললেই উপরে একটা ফায়ার করছে ওইখানেই। পরে লিটন বলতেছে আপনি ফায়ার করেন কেন? ও আমার বাইক না, সে আবার পরিচয় দিছে এখানে যে আমরা তো খুঁজতেছি, পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে আপনি যান, মানে তার একটা গাড়ে ধাক্কা দিয়ে তারা বলছে চলে যান। এরপরে তারা ওইখানে গেল, সাথে সাথে অস্ত্রগুলো নিয়ে আবার গায়ে তুটে গেল, আমারও গায়ে তুটায় ফেলছে। উনি এলাকার সম্মানিত লোক, ওনার এই ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো কিনা আমি জানি না, কিন্তু ওনার কারণে আমি মনে করি যে এখনো বেঁচে আছি। এই যে মনে করেন বেঁচে গেলেন, লিটন চেয়ারম্যান আপনাকে দেখে ফেললো, তখন কি মনে হয়েছে? আমার কাছে তখন মনে হলো যে হয়তো বা আল্লাহর, ওই যে আমার বাপ মা আল্লাহর কাছে দোয়া করছে মক্কা শরীফে যে আমার ছেলেকে আল্লাহ তুমি ভিক্ষা দাও। সব কিছুতে একটা উসিলা লাগে, কারো মাধ্যমে না কারো, যদি আমাকে আল্লাহ বাঁচাইতে চায় হয়তো বা কারো উসিলার মাধ্যমে, হয়তো এটাই হয়তো হতে পারে, হ্যাঁ উসিলা হইতে পারে। তো এরপর আমাকে যখন গাড়ি ঘুরে নিয়ে যাচ্ছে, তাও তারা থানার দিকে নিচ্ছে, খালি ঘুরাচ্ছে। তো লিটন চেয়ারম্যান তাকে আমি করি, সে আমার পিছ ছাড়ে নাই,
ওই গাড়ির পিছনে আমার গাড়ির পিছনে পিছনে সে আসছে। তাইসা যখন সে আমাকে, তখনও পর্যন্ত তো পুলিশ বা কেউ স্বীকার করেনি যে তারা আপনাকে তুলে নিয়েছে। ওই লিটন চেয়ারম্যান গাড়িতে বসেই ফোন দিছে আমার মামাতো ভাইকে। তখন বলার পরে সে, আমার মামাতো ভাই যখন জানতে পারছে, তখন আমার মামাতো আমাদের সংগঠনের ছেলেবেলে নিয়ে প্রায় অনেক লোক, 4-500 লোক না থানাতে চলে আসছে। ওই সময় আসার পর থানা যখন ঘেরাও করছে, মিছিল টিছিল শুরু করছে, তখন তারা কি করছে, থানাতে না নিয়ে আমাকে কোর্টে নিয়ে গেছে। সরাসরি কোর্টে নিয়ে ওই অস্ত্র সহ কোর্টে দিয়ে দিচ্ছে। আমাকে কোর্টে এই অস্ত্র সহ গ্রেপ্তার করছে। তারপর তারা ওই কোর্ট থেকে আবার আমাকে ওই তাৎক্ষণিক, আপনার তখন ওই দিন ছিল শুক্রবার, তাৎক্ষণিক আমাকে ওই ম্যাজিস্ট্রেট বসিয়ে রিমান্ড শুনানি করে 7 দিনের রিমান্ড দিয়ে আবার আমাকে থানায় নিয়ে গেছে। অন্তত বেঁচে গেলেন, রিমান্ডে গেলেও হয়তো জীবনটা ফেরত পেলেন। কাউসার মাহমুদ, আপনিও তো এই ধরনের নির্যাতনের মধ্যে থেকে, আপনাকে মৃত ঘোষণা করা হয়েছিল, বিভিন্ন গণমাধ্যমে খবর চলে আসলো যে কাউসার মাহমুদ নামের ছাত্রদলের একজন নেতা মারা গেছেন। সেই ঘটনাটি কি ছিল আমাদেরকে একটু বলুন। 2014 সালের ডিসেম্বরের 24 তারিখ আমার স্পষ্ট মনে আছে, তখন বুধবার, সেই দিনটি ছিল বুধবার। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার ওই দিন বকশীবাজারে অস্থায়ী আদালতে আপনার জিয়া অরফানেজ ট্রাস্টের মামলা এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুটি মামলারই হাজিরা ছিল আর কি। তো ম্যাডাম, আমরা ধারাবাহিকভাবে যে ম্যাডাম যখনই আপনার সেই হাজিরা দিতে যখনই যায়, আমরা তো স্বাভাবিকভাবেই আমাদের বিএনপির নেতাকর্মী এবং অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দরা আমরা সেটা আবেগের জায়গা থেকে আমরা তার হাজিরাকে কেন্দ্র করে সকলে একসাথে জমায়েত হই, জড়ো হতেন। তো সেই ধারাবাহিকতায় সেদিনও আমরা সকাল 9টার দিকেই আমরা আমাদের যে পুরান ঢাকার বকশীবাজার অস্থায়ী আদালতের যাওয়ার পথে শহীদ মিনার এবং হচ্ছে আপনার পলাশী ঢাকা বিশ্ববিদ্যালয়, ওই চৌরাস্তা যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা পলাশী, একটা বকশীবাজারের দিকে যে রোডটা আছে, ওখানে আমরা বিএনপির নেতৃবৃন্দরা, কর্মীরা ওখানে জড়ো হয়েছিলাম। তখন আমাদের ছাত্রদলের সভাপতি ছিল আপনার কেন্দ্রীয় সভাপতি ছিলাম আমাদের রাজীব আহসান ভাই এবং আমাদের আকরামুল ইসলাম মিন্টু ভাই, সেই সময়ের কথা আর কি। পরবর্তীতে এখন আমরা ম্যাডামের অপেক্ষমান আমরা সকলেই। তো আমাদের হঠাৎ বিভিন্ন জায়গা থেকে কথা আসলো যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কর্মীরা আমাদেরকে কেন্দ্র করে ধাওয়া করতে আসতেছে, এরকম একটি বিষয় আমরা শুনতে পেলাম এবং এরকম একটা শোরগোল পড়ে গেল। ওখানে আমরা হাজার হাজার নেতাকর্মী ওখানে ছিলাম। এর পরবর্তীতে হচ্ছে হঠাৎ করে পলাশী রোড থেকে তৎকালীন ছাত্রলীগের বিভিন্ন হলের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতাকর্মীরা তারা আমাদের দিকে ধেয়ে আসলো। তো এই ঘটনাটা যখনই দেখেছে প্রকাশ্য হয়ে গেল যে ছাত্রলীগের দিকে হয়েছে, তখন একটা বিশৃঙ্খলা দেখা দিল। তখন তারা যেন আমাদের উপরে আক্রমণ করতে না পারে সেজন্য অনেকেই নিরাপদে অবস্থান নেওয়ার জন্য, এবং আমরা তখন মিছিল দেওয়া শুরু করলাম। তখন ওরা ওদের মতো করে ঘটনাস্থল থেকে সরে যায়। তো পরবর্তীতে আমরা ম্যাডামের জন্য অপেক্ষমান ছিলাম। আমরা বিভিন্ন মিছিল টিছিল দিয়ে আমরা আমাদের নেতৃবৃন্দদেরকে বা সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিল তারা আমাদেরকে উৎসাহ দিয়ে রাজপথ যথেষ্ট সক্রিয় রাখার চেষ্টা করেছেন। তো তার কিছুক্ষণ পরেই আপনার সেই পলাশী রোড থেকে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতাকর্মীরা এবং বহিরাগত নেতাকর্মীদেরকে সাথে নিয়ে দেশীয় অস্ত্র, আমার তখন মনে আছে যে তারা দেশীয় অস্ত্র নিয়ে আর্মস তারা আমাদের দিকে তাক করে গুলি করতেছে। তখন আমরা পিছন দিক থেকে আমরা সেভ হওয়ার জন্য ট্রাই করি, কিন্তু একটা পর্যায়ে তারা সবাই দেশীয় অস্ত্র সহ আমাদেরকে অ্যাটাক করা শুরু করে। তো সেই অ্যাটাক করা যখন শুরু করে তখন আমিও সেখান থেকে সরে যাওয়ার জন্য ট্রাই করলাম, কিন্তু আমি একটা পর্যায়ের সামনে যখন অগ্রসর হলাম এবং আমাদের নেতাকর্মীদের অত্যন্ত ভিড়ে এবং চাপের কারণে দেখা গেছে যে আমার স্থান ত্যাগ করতে দেরি হলো। এর মধ্যেই আমাকে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাকে থাবা মেরে ধরে ফেলে একটা পর্যায়ে আমি ওখানেই মাটিতে পড়ে যাই। তখনই আমার উপরে শুরু হয় ছাত্রলীগের ক্যাডারদের আমার উপরে দেশীয় অস্ত্র, বাঁশ, রড সহ, লাঠিসোঁটা এবং পাইপ এবং এই যে ক্রিকেট খেলার স্টাম্প সহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আমাকে বেধড়ক মারধর করতে শুরু করে। এর পরবর্তীতে আমার কি হয়েছে আমার স্মরণে আসছিল না, অর্থাৎ আমি তখন সেন্সলেস হয়ে যাই। যখন পরিবেশ কিছুটা শান্ত হয় তখন আমাকে সেখান থেকে উদ্ধার করা হয়। কারা উদ্ধার করেছিল?
ওখানে আমাদের বিএনপির দুজন কর্মী নাকি পরবর্তীতে যখন ম্যাডামের সাথে আসে দেখে যে এখানে মৃত্যু অবস্থায় একজন কর্মী পড়ে আছে, সেটি ছিলাম আমি। তখন তারা হচ্ছে ফোনের মাধ্যমে আমাদের যে সহযোদ্ধা তাদেরকে এটি জানায় যে কাউসার এখানে মৃত্যু অবস্থায় পড়ে আছে। তখন পরিবেশ যখন কিছুটা অনুকূল এবং আমাকে ওখান থেকে নিয়ে আসার মতো পরিবেশ তৈরি হয়, তখন আমি যতটা জানতে পারি যে আমাকে ওখান থেকে তখন রিকশায় করে আমাদের বিএনপি আমাদের সহযোদ্ধারা, ছাত্রদলের সহযোদ্ধারা আমাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে প্রাথমিকভাবে যায়। তো সেই ঢাকা মেডিকেল কলেজেও সেই ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সন্ত্রাসীরা ঢাকা মেডিকেল কলেজেও আমাদের উপরে আক্রমণ করে। আমাদেরকে আমরা যারা ওখানে আহত ছিলাম সবাইকে নিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে আমার জানা মতে আমাদেরকে ইসলামী ব্যাংক হসপিটালে কাকরাইলে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিকভাবে আমাকে চিকিৎসা আমার শুরু হয়। তখন সেই ইসলামী ব্যাংক হসপিটালে আমার এই চোখের এই যে আমার যে পাপড়িটা এটা ছিঁড়ে গিয়েছিল। ইসলামী ব্যাংক হসপিটালে তখন আমার সেই পাপড়ির ওখানে অপারেশন করা হয় এবং এটা সম্পূর্ণ সেলাই করে, এবং এই টোটাল এই যে আমাদের এগুলো পুরো রক্তাক্ত অবস্থা, খুব খারাপ বিভৎস অবস্থা ছিল। তখন রাত্রবেলাতে সেই ইসলামী ব্যাংক হসপিটালে কাকরাইলেও সেই আমার উপরে সেখানেও হামলার। কারা হামলা করলো? সেই ছাত্রলীগ। এরপরে আপনি বলছিলেন যে আপনাকে মৃত ঘোষণা করা হলো। মৃত ঘোষণা করা হয়েছিল এটি কি বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছিল? জি, বিভিন্ন গণমাধ্যমে এবং ওই সময় বাংলা ভিশন সব বেশ কিছু চ্যানেলে এই প্রোগ্রাম এইটাকে নিউজে আপনাকে মৃত বলেই চালিয়েছে। হ্যাঁ, যে দুজন বিএনপির কর্মী মারা গিয়েছে, তারা কারা আমরা এখন নিশ্চিত হতে পারিনি। আমার সেই রাজপথে নিথর পড়ে থাকা দেহটিকে বারবার দেখাচ্ছে এবং আমাকে। আপনি যখন হসপিটালে তখন আপনি নিজেও দেখছিলেন এই খবর? না, তখন আমার সেন্স নেই। এই জন্য এই সেই আমাকে যে মারা শুরু হলো সেই থেকে এই পর্যন্ত আমি যে এই লাস্টে যে কথাগুলো ইসলামী ব্যাংক হসপিটালে গিয়ে কি সেন্স ফিরেছে? না, সেখানে আমরা তখনও সেন্স ফিরিনি। এই কথাগুলো হচ্ছে আমার পরবর্তীতে শুনেছেন? পরবর্তীতে আমি শুনেছি এবং মিডিয়ার সেই রিপোর্টগুলো আমি দেখেছি, পত্রিকার রিপোর্টগুলো আমি দেখেছি, সেখান থেকে এই বিষয়গুলো আমি। জি, তারপরে কি মানে ইসলামী ব্যাংক হসপিটালে কি পরবর্তীতে আপনার চিকিৎসা চলেছে কিনা? পরবর্তীতে আমাকে সেই আমার চোখের এই যে পাপড়িটা ছিঁড়ে গিয়েছে সেটা অপারেশন চলাকালীন নাকি খবর আসছে যে নিচে আবার ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীরা সেখানে জড়ো হয়, আবার এখানে কারা কারা চিকিৎসা নিতে এসেছে সেখানে তারা খুঁজতে এসেছে আর কি। তো রাত্র তখন 12টা আর কি, 12টা বাজে। তখন হঠাৎ করে আমার যারা ওখানে চিকিৎসার সহযোগিতার জন্য যারা ছিল তাদের কাছে ফোন আসলো যে রাত্রের মধ্যেই আর কি কাউসারকে অর্থাৎ আমাকে যেখানে ওখান থেকে সরিয়ে নেওয়া হয়, নয়তো এখানে অন্য কোনো ঘটনা ঘটতে পারে আর কি। এই যে আপনাকে মৃত বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ বেরোলো, আপনার পরিবারের সদস্যরা কি এই সংবাদটি দেখেছিল কিনা? প্রথম ঘটনার পরের দিন জানতে পারে এরকম, সেটাইও সোশ্যাল মিডিয়া যখন আমার হামলাটা ভাইরাল হয়ে যায় আর কি। আপনার পরিবারের ভূমিকা কি ছিল? আপনার পরিবার কি এই জিনিসটিকে খুব সহজভাবে মেনে নিয়েছিলেন? না, সেটিকে সহজভাবে মেনে নেয়নি। যখন তারা কনফার্ম হইলো যে আমার উপর এই ধরনের হামলা হয়েছে, কিন্তু আমি যখন আপনার অপারেশন পরবর্তী আমি আপনার ফ্যামিলির সাথে যখন বাই ফোনে কথা বললাম, আমি তাদেরকে বলতেছি যে না কাউ তরফে হামলা হয়েছে। আমি বললাম যে না, এরকম কিছুই না, নর্মালি আমার একটু সমস্যা হয়েছিল, আমি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অথচ আমার তখন হাত ব্যান্ডেজ করে এবং আমি তখন চিকিৎসাধীন সেই হসপিটালে। আমি ফ্যামিলির কাছে বিষয়টা লুকিয়েছিলাম, কিন্তু আমার সেই লুকানোটা আসলে আমার বাবা, যে আমি যে অভিনয় করতেছি বা তাকে যে বলতেছি সে জানে যে আমার এত বড় ঘটনা ঘটে গেছে। সে তখন আমার সাথে ফোনের মাধ্যমে আমার সাথে কান্নাকাটি অনেক হাউমাউ করে কেঁদে দিল আর কি। তখন আমি বুঝতে পেরেছি যে আসলে আমি আমার ফ্যামিলির কাছে যেটি লুকিয়েছিলাম, আমার সেই সাজানো নাটক তার আসলে ক্লিয়ার, যে তার বুঝতে পারে আর কি। আমি লজ্জিত হই। আমি আমার বাবাকে তখন আসলে আমি পাল্টা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা, না এটা কোনো বিষয় না আর কি। কিন্তু আমার বাবা আসলে আমি যে তার কাছে মিথ্যা বলতেছি এটি তিনি ক্লিয়ার বুঝতে পেরেছিলেন। সে জানে, তখন সে সত্যিটা জানে, আমার কাছ থেকে মিথ্যাটা শুনতেছে। এই যে আপনার উপরে হামলা হলো, এখনো আপনার শরীরে কি সেই ধকল বা এরকম কোনো মানে এখনো সেই
ক্ষত বয়ে বেড়াতে হচ্ছে কিনা বা স্বাভাবিক হতে পেরেছিলেন কিনা? সেই হাতের যে 3টা জায়গায় যে ভেঙে গিয়েছে সেখানে আমার দীর্ঘ 2 বছর একটা প্লেট লাগানো ছিল আর কি, এটা যেন স্বাভাবিক হয় আর কি। সেই প্লেট এখন কি স্বাভাবিক হতে পেরেছেন? আমি হয়তো হাতের সমস্যাটা আমার সমাধান হয়েছে, কিন্তু আমার মাথায় প্রচন্ড আঘাতের মাধ্যমে আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে আমি অনেক কিছু ভুলে যাই। যখন হামলাটা ওই পর্যায়ে চলে যায় তখন আপনি শুধু নিতেই থাকবেন, আপনার আসলে এগুলো চিন্তা করারও তখন একটা পর্যায়ে মানে আমার মনে হয় যে আমি অটোমেটিক্যালি সেন্সলেস হয়ে যাই আর কি। পত্রিকায় রিপোর্টে এসেছিল বা বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়াতে তারা রিপোর্ট করেছিল যে 4 দিন পরে জ্ঞান ফিরেছে ছাত্রনেতা কাউসার। মূলত 4 দিন না, একদিন পরেই, ধরো যে একদিন আর কি, 12 ঘন্টা পরে 24 ঘন্টা পরে এরকম আমার জ্ঞান ফেরে আর কি। এই ঘটনায় কি আপনি পরবর্তীতে মামলা করেছিলেন? না, এই ঘটনার পরবর্তীতে আসলে মামলা আমাকে করা হয়নি, কিন্তু আমি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আমি জানতে পারি যে পাল্টা আমাকে আসামি করে আর কি মামলা হয়েছে শাহবাগ থানায় এরকম একটি। তো পরবর্তীতে আপনার আমি সেখান থেকে আমার টোটাল ফোন সুইচ অফ ছিল দীর্ঘ 2 মাস 2.5 মাসের মতো আর কি। পরবর্তীতে আমি বাড্ডাতে একটি মেসে আর কি আমি থাকি আর কি, সেখানে পরবর্তীতে হাত ভাঙা অবস্থায় আর কি থেকে আমি আমার নিজের চিকিৎসার জন্য আমি এরপরে আর মামলা করতে পারেননি, পাল্টা নিজেই মামলাকে পালিয়ে বেড়াতে হয়েছে দীর্ঘদিন। আমার মনে আছে যে তখন ছাত্রলীগের নাজমুল সোহাগ যে কমিটি, সেই কমিটির এরা কি আপনাকে আরো এরপরেও খুঁজেছে? এর পরবর্তীতে খুঁজেছি না, এই তথ্যটা আমার কাছে নেই, কিন্তু মামলা যেহেতু হয়েছে হয়তো আমার ফোন টোন অফ করার কারণে এবং আমাকে নিয়ে যথেষ্ট প্রাইভেসি মেনটেন করা হয়েছে, যার কারণে হয়তো আমাকে খুঁজে পাইনি, হয়তো বেঁচে গেছেন ওই যাত্রায়। আমরা আরেকটু রনির কাছ থেকে শুনে আসি। রনি, রিমান্ডে আসলেন 7 দিনের। জি, রিমান্ডে আসলে আপনাকে কি করা হলো? রিমান্ডে এনে তো আরেক নাটক। তাদের তো রিমান্ডে নিয়ে আসে হচ্ছে প্রথমত প্রশাসনিক টাকা পয়সার জন্য নিয়ে আসে, তারপরে তো নির্যাতন, তো এটা তাদের বোনাস। তো আমার ক্ষেত্রে তেমনটি হয়েছে। আপনার রিমান্ডে আসার পরে আমার কাছ থেকে আমাকে ক্রসফায়ার দিবে, রিমান্ডে আবার ক্রসফায়ারের কথা হুমকি দিল। আমার পরিবার তো কেউ নেই বাসায়, আমার সবাই তো হজে। টাকা চাইল 30 লাখ, যদি বাঁচাইতে হয় 30 লক্ষ টাকা দিতে হবে, আর নয়তো আজকে রাত্রি ক্রসফায়ার দিবে। এই ভয়ভীতি দেখিয়ে তাৎক্ষণিকভাবে যিনি আয়ু ছিলেন উনি আমার পরিবারের কাছ থেকে 13 লক্ষ টাকা নিছে। আসার পরে আমাকে 2 হাত হ্যান্ডকাপ পরিয়ে নির্যাতন তো প্রথম পর্যায়ে যেটা করছি হ্যান্ডকাপ পরিয়ে এই আপনার এক ধরনের সিটি পিন আছে যেটা বলে ইলেকট্রিক সিটি পিন দিয়ে আমাকে আমার পাছার ভিতরে ওই আপনার গরুর সুই দেয় না, এরকম সুই দিয়ে 4-5টা খোঁচা দিল আর কি। তো যখন রক্ত পড়তেছে, তো রক্ত ওরা আইসে আবার স্যাবলন সুন্দর করে রক্ত মুছে, মানে ওরা এনজয় করতেছে আমাকে নিয়ে, যে আমি একজন খেলনা জিনিস, বাচ্চারা যে খেলনা নিয়ে খেলাধুলা করেন এরকম আর কি, মানে বিড়ালের কাছে যেমন। হ্যাঁ, এরকমই। তো এনজয় করতেছে। ওই যে দারগাটা ছিল খুবই বদমাইশ সে, ওই তারা নাকি শাইম ওসমান নিয়ে আসছে আমাদেরকে এরকম সাহায্য করার জন্য, তার এলাকার নাকি মতলবের, ওই যে তারেক যে ছেলেটা বললাম। তো আমাকে যখন এগুলো করে তখন আমি তারা বললাম যে তুই আমার কাছে এমনি বলছি, তুই তো এগুলি বলছিস, তুই আমার কাছ থেকে টাকাও নিলি, আবার নির্যাতনও করবি। বেটা টাকা তো নিছি, তোর কাছে একটু তোর মান মোদার আমার তো শক্তির প্রয়োজন আছে না, শক্তি অর্জন করার জন্য তোর কাছ থেকে টাকা নিছি। তো রাত্রেবেলা যখন অনেক রাত্রে, তখন বাদ 2টা, আমার বাবা মা সবাই তো হজে, আমার পরিবারে কেউ নেই। আর তখন এমন একটা আতঙ্ক ছিল যে আমার সাথে কেউ যে আসবে দেখা করবে এই সাহসটা কারো ছিল না। তারপরে আমার পরিবার যখন জানতে পারলো আমাকে রাত্রে ক্রসফায়ার দিবে, তখন আমার মামাতো ভাই, উনি নাম হচ্ছে আপনার জাহাঙ্গীর প্রধান, উনি আর আমার মেজু চাচা যিনি লালমনিয়ার থাকেন রংপুর থেকে, উনি আসলো। ওরা দুজনে থানাতে বসে আছে। তবে আমার মেজু চাচাকে ওই দারগা গার ধাক্কা দিয়ে মানে থানা থেকে বের করে দিছে। আর আমার যে মামাতো ভাই ছিল তারা 2টা থাপড় দিছে যে তোরা এনে কি চাস, বাইরেও থানা থেকে। তারা বাইরে করে দেওয়ার পরে আমাকে আবার কালো কাপড় পরিয়ে ওই ইয়ের ভিতরে যে বল, আর কোনোদিন শাইম ওসমানের বিরুদ্ধে কথা বলবি না, আর আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবি না। তখন তারেক রহমান কি বলছে বল, তোর কাছে মানে কি কাজ দিছে এই দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য, আর তোর কাছে কয়টা অস্ত্র আছে
শামীম ওসমান চাইলে সবকিছু করতে পারে, শামীম ওসমান চাইলে তারেক রহমানটা বিদেশ তাই না এগুলো বলছিল এবং বলতেছিল, নির্যাতন করতেছিল। সর্বশেষ যেদিন চলে যাব আমার কিন্তু 7 দিন রিমান্ডে নেওয়ার পরে 7 দিনের মাথায় আমাকে চালান করে দিল, আবার 3 দিনের রিমান্ড নিয়ে আসছে। ওদিনকে কিন্তু আমার আরেকটি অস্ত্র মামলা দিছে, মানে আরেকটা অস্ত্র উদ্ধার দেখাইছে। অস্ত্র উদ্ধার দেখানোর পরে এরপরে আবার যখন 3 দিনের রিমান্ড নিয়ে আসলো তখন নিল ডিবিতে। ডিবিতে নেওয়ার পরে ডিবিতে আমার কাছ থেকে 20 লক্ষ টাকা চেয়েছে। তখন 20 লক্ষ টাকা কে দিবে? ওই যে আমার ছোট ভাই তো মায়ের মুরগি থেকে হসপিটাল, এখন আর টাকা তো আর কেউ নাই। তখন ওই যে আমার মামাতো ভাই জাহাঙ্গীর প্রধান আত্মীয়স্বজনের কাছ থেকে কারো কাছ থেকে 10,000 20,000 করে মিলে যে 3 লাখ টাকা আইনা ডিবির ওসির কাছে দিছিল। তারপর ডিবির ওসি এটা মানবে না, টাকাই দিতে হবে। পরে আমাকে অস্ত্র উদ্ধারের জন্য রাত্রে নিয়ে 2টা আপনার কার্টুস আনলো আর একটা পাইপ গান, এই মোট 5টা পিস্তল দিল আর 4টা কার্টুস দিয়ে আমাকে 3 দিনের রিমান্ড। ওই ডিবিতে নিয়ে আমাকে মারধর করে নাই। ডিবিতে এমনি ওই যে টাকা দিছে, ডিবিতে এই স্বাভাবিকভাবে রাখছে। যখন আমাকে এই কোর্টে প্রেরণ করে, কোর্টের ভিতরে তারা ছাত্রলীগের কিছু ছেলেপেলে রাখছিল, কিছু গুন্ডা বাহিনী রাখছিল পুলিশের সামনেই। আমি যখন কোর্টে আমাকে নিয়ে যায়, বেদরম আমাকে মায় ওইখানে পুলিশের সামনেই, প্রকাশ্যে আদালত, এটা ভিডিও ফুটেজ আছে। তো ওইখান থেকে পুলিশে আবার আমাকে উদ্ধার করে রিমান্ড শেষে ডাইরেক্ট জেলখানায় পাঠায় দেয়। কতদিন জেলে ছিলেন ওই যাত্রায়? ওই যে 7 মাস জেলে ছিলাম। এরপরে বেরোলেন? হ্যাঁ, 7 মাস। এরকম তো অজস্রবার হামলা, আমার হাত ভাঙা অবস্থা, আমি তখন হাত ভাঙা অবস্থায় আমি জেল খেটেছি। মানে এরকম তো অজস্রবার হামলা মামলার মুখে পড়েছেন। আমি প্রতি 2 বছর অন্তত জেলে যেতে হতো আমার, মানে রুটিন করে। গত 16 বছর ধরে এই রাজনীতির মাঠে সৌভাগ্যক্রমে হয়তো বেঁচে গেছেন আপনারা দুজনই, কিন্তু এখনো অজস্র মা রয়েছেন যারা প্রিয় সন্তানের ফিরবার অপেক্ষায় আছেন। অনেক ভাই হয়তো ভাইয়ের অপেক্ষায় দাঁড়িয়ে এখনো খুঁজে পাচ্ছেন না হয়তো, বা অনেকে ফিরেছেন নিথর লাশ হয়ে। সেক্ষেত্রে আপনাদেরকে সৌভাগ্যবান বলতেই হয়, শত নিপীড়ন নির্যাতনের পরও আপনারা ফিরেছেন, আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। যুবনেতা মশিউর রহমান রনি ও ছাত্রনেতা কাউসার মাহমুদ ছিলেন হাসিনার নির্মমতার আর এক শিকার, যারা আওয়ামী সন্ত্রাসের বিপরীতে দেশের সাধারণ মানুষের ভোট ও ভাতের অধিকার নিয়ে কাজ করেছেন, লড়াই করেছেন। খুন, গুম ও নিপীড়নের জবাব দিয়েছেন রাজপথে, সাধারণ মানুষের ভাষায়। আর এটাই তাদের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। বিরোধী রাজনীতি করবার অপরাধে তাদের দুজনকেই ভয়ানক নিপীড়নের শিকার হতে হয়েছে হাসিনার পেটোয়া বাহিনীর দ্বারা। অবশেষে আওয়ামী জাহিলিয়াতের অবসান ঘটেছে। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিলেমিশে ফ্যাসিবাদ বিতরণে কাজ করেছেন এমন হাজারো রনি ও কাউসাররা। আমাদের বিশ্বাস, তারা যে নীতি ও আদর্শকে প্রতিষ্ঠা করতে দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের বীজ বুনেছেন রাজপথে, নতুন বাংলাদেশ তার সুফল পাবে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেইল nipironersriti.btv@gmail.com পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।